আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইন্ট্রোডাকশনটা হচ্ছে, আমি নাবিলা রিয়া, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি পোস্ট গ্রাজুয়েট করে বের হয়েছি। সো আমি একজন এক্স লেকচার ছিলাম তৌহিদ একাডেমিতে, ও লেভেলস এবং এ লেভেলস ইডিএক্সএল কারিকুলামে। সো আমার উদ্দেশ্য হচ্ছে যে ও লেভেলস এবং এ লেভেলসে যে স্টুডেন্ট আছে তাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে বা প্রয়োজনীয় লেকচার প্রোভাইড করে সহায়তা করা। সো আমি অ্যাকাউন্টিং রিলেটেড যে লেকচারগুলো আছে সেগুলো প্রোভাইড করব। তো আজকে আমরা যেই টপিক দিয়ে শুরু করব বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। লেকচারে শুরু হওয়ার আগে আমি প্রথমত যে বুকগুলো রেফার করব সেগুলোর যে ডেমো আছে সেগুলো আপনারা এই স্লাইডে অবশ্যই দেখতে পাচ্ছেন। যদি কারো অতিরিক্ত প্রয়োজন হয় আপনারা আমার লেকচারের পাশাপাশি এই বইগুলো সংগ্রহ করে নিতে পারেন। তো আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন বড় করে বিশাল ব্যানারে লেখা আছে বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। যেহেতু আজকে আমার এটা প্রথম ক্লাস, সেহেতু আমি আজকে অ্যাকাউন্টিংয়ের বেসিক কনসেপ্ট দিয়েই ক্লাসটাকে কন্টিনিউ করব। এবং অবশ্যই অ্যাকাউন্টিংয়ে যদি ভালো মার্কস করতে হয় অথবা এ স্টার পেতে হয়, অবশ্যই আমাকে একদম সরে সরে অথবা 1-2 থেকেই শুরু করতে হবে। তো যেহেতু অ্যাকাউন্টিংয়ের প্রথম ক্লাস, সেহেতু আমি বেসিকটাকে অ্যাভয়েড করে ডাইরেক্ট আমি চ্যাপ্টার দিয়ে শুরু করতে চাচ্ছি না। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমাদের স্লাইডে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে ইভেন্ট লেখা আছে ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল দুই ধরনের। সো ইভেন্টের বাংলা হচ্ছে গিয়ে ঘটনা। ঘটনা দুই ধরনের হতে পারে, একটা আর্থিক আর একটা হচ্ছে অনার্থিক। আর্থিক ঘটনা বলতে আমরা কি বুঝি এবং অনার্থিক ঘটনা বলতে কি বুঝি তা আমরা সহজে উদাহরণ দেখে বুঝতে পারছি। তো ফাইন্যান্সিয়াল ইভেন্টস যেটা আছে, যা হচ্ছে গিয়ে যে সকল বিষয় বা যে সকল ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং অর্থের সময় মূল্যকে বিবেচনা করে, সেগুলোকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল ইভেন্টস। সো ফার্স্ট অফ অল 1 নাম্বার এক্সাম্পল আমি দেখছি, আমি এখানে পেন্সিল বা কোনো কার্সার বা কোনো হাইলাইটার ব্যবহার করছি না, যেহেতু আমি এখানে পয়েন্ট করে দিয়েছি আপনারা সহজে দেখলেই বুঝতে পারবেন। সো নাম্বার 1 এর আমি লেখা আছে আই স্টার্টেড মাই বিজনেস উইথ বিডিটি 44,000। সো যেহেতু আমরা যখন ফ্র্যাঙ্ক উইডোর বই খুলবো তখন ওখানে আমরা পাউন্ড বা ডলার বা ইয়েন বা বিদেশি যে কারেন্সি আছে সেই বিদেশি কারেন্সিগুলো পাবো। যেহেতু আমি লেকচার প্রোভাইড করছি, আমি বাঙালি, সো আমি সবসময় বাংলাদেশি কারেন্সিটাকেই প্রেফার করি। সো সেহেতু আমি বিডিটি দিয়েই শুরু করলাম। তো এখানে লেখা আছে আই স্টার্টেড মাই বিজনেস উইথ বিডিটি 44,000। সো এটাকে আমরা ট্রানজ্যাকশন বলছি অথবা ফাইন্যান্সিয়াল ইভেন্টস বলছি। কোন বেসিসে আমরা এটাকে ফাইন্যান্সিয়াল ইভেন্টস বা ট্রানজ্যাকশন বলছি? আমি আমার বিজনেসটা শুরু করেছি 44,000 টাকা দিয়ে, দ্যাট ইজ অর্থের অঙ্কে পরিমাপ করা হচ্ছে একটা ঘটনাকে বা একটা ইভেন্টকে, সেই হিসেবে আমি এটাকে ফাইন্যান্সিয়াল ইভেন্টস বলছি। নাম্বার 2, এখানে লেখা আছে আই বট নিউ বুকস বাই বিডিটি 1,500 অনলি। সো আমি কিছু নতুন বই কিনেছি যার বিনিময় মাধ্যম হচ্ছে 1,500 টাকা। ঠিক আছে, তো আমি যে নতুন বইগুলো কিনেছি, আমি দোকানের কাছে গেলে সে তো আমাকে এমনি এমনি বইগুলো বিক্রি করে দেবে না, অবশ্যই একটা অর্থের মূল্য তাকে আমাকে প্রদান করতে হবে, অর্থের বিনিময় হিসাবে সে আমাকে কি করবে, বইটা আমাকে দিবে। সো আমরা ওই যে বার্টার সিস্টেম শিখেছিলাম ইকোনমিক্সে। হ্যাঁ, তো ওই আদিম যুগ থেকে কোনো না কোনো কিছুর বিনিময়ে আমরা কি করছি, লেনদেনগুলো সম্পন্ন করে আছি। তো মডার্ন যুগে বর্তমানে কারেন্সির মাধ্যমে কি করা হয়, সেই ট্রানজ্যাকশনগুলো পারফর্ম করা হয়। সো এখানে যে লেখা আছে আই বট নিউ বুকস বাই বিডিটি 1,500, এটাকেও আমরা একটা ফাইন্যান্সিয়াল ইভেন্টস হিসেবে কনসিডার করছি। নাম্বার 3, I bought Frankfurt on credit by BDT 1,399 only. সো এখানে লেখা আছে অন ক্রেডিট। অন ক্রেডিট বলতে আমরা কি বুঝি, সাধারণত আমরা ধারে ক্রয় বিক্রয়কে বুঝি। তো আমি ফ্র্যাঙ্কফুর্টের একটা বই কিনলাম, এটা জাস্ট একটা এক্সাম্পল বা অ্যাজাম্পশন হিসাবে আমি এই বিডিটি এই মূল্যটা লিখেছি, এটা যে একদম অ্যাকুরেট ভ্যালু সেটা না। হ্যাঁ, তো এখানে যে আই বট ফ্র্যাঙ্কফুট অন ক্রেডিট, দ্যাট ইজ আমি ফ্র্যাঙ্কফুটের বই কিনেছি, ধারে কিনেছি। হ্যাঁ, দ্যাট ইজ কি আমি বইটা কিনে নিয়ে এসেছি কিন্তু এখনো তার প্রাপ্য যে মূল্য সেটা আমি দোকানিকে পরিশোধ করিনি। তাহলে এটা কিভাবে ফাইন্যান্সিয়াল ইভেন্টস হিসেবে কনসিডার হয়? আমি যদি মূল্যই পরিশোধ না করি তাহলে এটা ফাইন্যান্সিয়াল ইভেন্টস কিভাবে হয়? আমি যেহেতু বইটা কিনে সে বইয়ের সুযোগ সুবিধা আমি উপভোগ করছি, সেই অনুসারে আমি আগে সুবিধাটা নিচ্ছি, আগে বেনিফিটটা আমি কিনে নিচ্ছি, তার পরবর্তীতে আমি কি করছি, ক্রয় মূল্যটা পরিশোধ করছি।
সো ওই পার্সপেক্টিভ থেকে এটাকে আমরা ফাইন্যান্সিয়াল ইভেন্টস বলতে পারি, কারণ কোনো না কোনো দিন কোনো না কোনো সময়, সেটা এক সপ্তাহ হোক, 2 দিন হোক বা 3 দিন পরে হোক, আমাকে সেই প্রাপ্য মূল্যটা তাকে পরিশোধ করতে হবে, আদারওয়াইজ সেটা আনএথিক্যাল দেখাবে। সো ওই হিসাবে আমরা এটাকে ফাইন্যান্সিয়াল ইভেন্টস হিসেবে কনসিডার করছি। নাম্বার 4, আই ফেলড ইন অ্যাকাউন্টিং এক্সাম ফি বিডিটি 1500 অনলি। ওকে, সো আমি অ্যাকাউন্টিং এক্সামে ফেল করেছি, তো ফেল করেছি খুব ভালো কথা, ফেল করা মন্দ কোনো বিষয় নয়। যতক্ষণ পর্যন্ত আমি আই ফেলড ইন অ্যাকাউন্টিং এক্সাম পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নন ফাইন্যান্সিয়াল ইভেন্টস হিসাবে কনসিডার করবো। যখন আমি এক্সাম ফিটা প্রদান করব তখন সেটা হয়ে যাবে আমার জন্য কি ফাইন্যান্সিয়াল ইভেন্ট বা ট্রানজ্যাকশনস। হ্যাঁ, তো এখানে যে আমি এক্সাম ফিটা যখনই আমি মেনশন করবো তখন এটা আমার জন্য ফাইন্যান্সিয়াল ইভেন্টস হয়ে যাবে। আমি ফেল করেছি, আমার কোনো মাথা ব্যথা নাই, সেটা খুবই ভালো কথা, কিন্তু কিসের বিনিময়ে যে আমি ফেল করেছি, আমার নিজের অবহেলার বিনিময়ে ফেল করেছি, ওকে সেটাও ভালো কথা, কিন্তু এই পরীক্ষায় বসার জন্য আমার যে কোশ্চেন পেপার যে সাবমিট করা হয় ওইটা হয়তো বা কোনো না কোনো ফি এর মাধ্যমে পে করা, আমাকে বেনিফিটটা দেওয়া হচ্ছে। কোনো বেনিফিটই পেমেন্ট ছাড়া হয় না, অবশ্যই পেমেন্টের মাধ্যমে আমাদের কি করা হয়, যে আমাদের সার্টেন বেনিফিটগুলো আছে সেগুলো প্রোভাইড করা হয়। সো যেহেতু আমি অ্যাকাউন্টিং এক্সামে ফেল করছি, তার আগে আমার এক্সাম ফিটা পরিশোধ করতে হয়েছে, দ্যাট ইজ নেক্সট বার আমি যখন আবার পরীক্ষা দিতে বসবো তখন আবার আমাকে হয়তো বা ইনস্টলমেন্ট প্রদান করতে হবে। তো ইনস্টলমেন্ট আমি যতবার প্রদান করবো ততবারই সেটা ফাইন্যান্সিয়াল ইভেন্টস হিসেবে কনসিডার করা হবে। ওকে, এই ছিল ফাইন্যান্সিয়াল ইভেন্টসের 4টা এক্সাম্পল। আশা করি আপনারা সবাই বুঝেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, সেটা কমেন্টস বক্সে। ওকে, নন ফাইন্যান্সিয়াল ইভেন্টস। আচ্ছা, অনার্থিক ঘটনা আমরা কাদেরকে বলছি? ফার্স্ট অফ অল নাম্বার 1 এক্সাম্পলটা কি আছে সেটা দেখি। লেখা আছে আই ফরগেট টু বাই বুকস, দ্যাট ইজ আমি আমার বই খাতা কিনতে বা প্রয়োজনীয় স্টেশনারি এলিমেন্টস কিনতে ভুলে গিয়েছি। ওকে, ভুলে যাওয়া খুব ভালো খবর, কারণ এটা হচ্ছে গিয়ে মানুষের যে প্রাত্যহিক জীবনের একটা অংশ হিসেবেই বিবেচনা করে, কারণ আমরা স্টুডেন্টরা হচ্ছে গিয়ে টিচিং প্রফেশনে যারা থাকে তাদের থেকে বেশি ব্যস্ত থাকে, তো তারা হয়তো বা অনায়াসে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। সারাদিন ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট এগুলো নিয়েই বিজি থাকে, ঠিক আছে? আর ওইদিকে আমি যাব না। তো যেখানে যা বলতে চাচ্ছিলাম, তো এখানে লেখা আছে যে আমি আমার বই কিনতে ভুলে গিয়েছি, তো কোনো না কোনো কাজের প্রেশারে বা কোনো না কোনো কিছুর মানসিক বিপর্যয়ের কারণে হয়তো আমি জিনিসটা ভুলে গেছি। এখানে টাকার কোনো লেনদেন হয়নি, দ্যাট ইজ আমাকে বই কেনার জন্য যে প্রাপ্য মূল্য পরিশোধ করতে হতো সেই প্রাপ্য মূল্য আমার নিজের হাতেই রয়ে গিয়েছে, দ্যাট ইজ ক্যাশ অন হ্যান্ড রয়ে গিয়েছে। সেটাকে আমরা বলছি ক্যাশ অন হ্যান্ড। দ্যাট ইজ আমি বই কিনতে ভুলে গিয়েছি, কিন্তু তার যে প্রাপ্য মূল্য সেটা আমার কাছেই রয়ে গেছে, তো সেটাকে আমরা ক্যাশ ইন হ্যান্ড বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, যেটাকে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাই। সো যেহেতু আমি বইটা ভুলে গিয়েছি কিনতে এবং প্রাপ্য মূল্যটা আমার কাছেই গচ্ছিত রয়েছে, সেই হিসাবে আমরা এটাকে নন ফাইন্যান্সিয়াল ইভেন্টস বলছি। আচ্ছা, নাম্বার 2, আই হ্যাড নট মাই ব্রেকফাস্ট ইয়েট। অনেকেই আছে যে দেখা যায় যে ব্রেকফাস্ট করতে চায় না, দেরি করে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে না, ক্লক দেখলো, ইচ্ছা হলো, ওয়াচ দেখলো, যে মনে হলো যে আল্লাহ আমাকে এখন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, আমি একটু একাডেমি থেকে হয়ে আসি, অথবা আমি আমার স্কুলে আজকে যাই, একটু দেখি কি হয়। তো দেখা যায় যে ওই তাড়াহুড়ো করতে যে অনেকে ব্রেকফাস্ট নিতে ভুলে যায়, আমার কাছে পকেট মানি আছে, আমি বাইরে খেয়ে নিব, তো এরকম ঘটনা ঘটে। অথবা অনেকে দেখা যায় খালি পেটেও বসে বসে ক্লাস করে, তাদের মানসিক কিছু দুর্বলতা থাকে, অথবা হচ্ছে গিয়ে খাবারের প্রতি অনীহা থাকে, মা আজকে পছন্দের জিনিস বানিয়ে দেয় না, সেটার জন্য আমার ব্রেকফাস্টটা করা হয়নি। আচ্ছা, যাই হোক, তো আমাদের ব্যাপারটা হচ্ছে সেগুলোকে সমালোচনা করানো না, এগুলো হচ্ছে সিকুয়েন্সিয়ালি একটা ঘটনা, এক একজনের ক্ষেত্রে নিয়ম এক এক রকম হয়ে থাকে। সো নিয়মের ব্যত্যয় যখন হয় তখন দেখা যায় যে অনেক সময় সেগুলোকে আমরা অনেক সময় অস্বীকার করে থাকি। তো যাই হোক, এখানে লেখা আছে যে আই হ্যাড নট মাই ব্রেকফাস্ট ইয়েট, দ্যাট ইজ এটার সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। অর্থের সম্পর্ক কখন হইতো, যদি লেখা থাকতো আই হ্যাড মাই ব্রেকফাস্ট বাই 1000 or by 350 to buy snacks or buy CP or buy burger, buy sandwich or buy hamburger or others. দ্যাট ইজ যখনই আমি যদি সহজ ভাষায় আরো বলি যে আই হ্যাড মাই ব্রেকফাস্ট অনলি বাই 100 বাই ইটিং সিপিস, বাই সসেস, বাই বার্গার্স or by others or by other snacks. ওকে,
তো যখনই আমরা ব্রেকফাস্ট কিনতে যাব, তখন যখন আমরা মূল্যটা পরিশোধ করে দেবো, দ্যাট ইজ অর্থের মূল্যকে আমরা বিবেচনা করবো। বারবার ঘুরে ফিরে একই কথা হচ্ছে যে অর্থের মূল্যটা পরিশোধ করব, তখন হচ্ছে গিয়ে সেটা হয়ে যাবে গিয়ে ফাইন্যান্সিয়াল ইভেন্ট। যেখানে অর্থের সম্পর্ক নেই সেখানে ট্রানজাকশনেরও কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, দ্যাট ইজ এখানে আমার অর্থের কোনো যোগান হচ্ছে না, অর্থ কোনো খরচ হচ্ছে না, অর্থ কোনো উপার্জিত হচ্ছে না, অর্থ আমার কাছেই রয়ে যাচ্ছে, তখন এটাকে আমরা নন ফাইন্যান্সিয়াল ইভেন্টস হিসেবে কনসিডার করি। আই এম সিক টুডে, আজকে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠার পর দেখছি আমার মাথা ব্যথা অথবা পেট ব্যথা। এই মাথা ব্যথা পেট ব্যথা কারণ কি, ওই যে গতকালকে আমি ব্রেকফাস্ট করি নাই। আচ্ছা, গতকালকের ঘটনা গতকালকে ঘটে গেছে, তো আজকের নতুন ঘটনা কি? আজকের নতুন ঘটনা বা আজকে নতুন সিকুয়েন্সিয়ালি যে আজকে নতুন যে ইভেন্টটা হচ্ছে সেটা হচ্ছে আমি আজকে অসুস্থ। আচ্ছা ভালো, আজ অসুস্থ, তাহলে অসুস্থ হওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই সিকনেস কিওর করার জন্য কি করতে হবে? আমাকে অ্যান্টিডোজ নিতে হবে, আমাকে মেডিসিন নিতে হবে। যখন আমি অ্যান্টিডোজ বা মেডিসিন ফার্মাসিউটিক্যালস হোক বা হচ্ছে আমি ডাক্তারের প্রেসক্রিপশন দেখেই হোক, যখন আমি এটা কিনতে যাব, তখন সেটা হয়ে যাবে কি ফাইন্যান্সিয়াল ইভেন্টস। যতক্ষণ পর্যন্ত আমি ডক্টর না দেখাবো, যতক্ষণ পর্যন্ত আমি বাসায় বসে বেডের মধ্যে শুয়ে শুয়ে কান্না করতে থাকবো যে আমি আজকে সিক, ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ইভেন্টস। তারপর হচ্ছে আই এম নট উইলিং টু রিড আউট দ্য কোশ্চেন্স টুডে, নাম্বার 4। দ্যাট ইজ এটা আরো এক পরের দিনের ঘটনা, সিকুয়েন্সিয়ালি ঘটনাগুলো ঘটে যাচ্ছে। হ্যাঁ, এটা চতুর্থ দিনের ঘটনা হিসেবে আমরা কনসিডার করছি। লেখা আছে আই এম নট উইলিং টু রিড আউট দ্য কোশ্চেন্স টুডে, দ্যাট ইজ আমি আজকে কোশ্চেনটা পড়তে পারবো না। স্যার আমাকে বলল যে এই তুমি আজকে কোশ্চেনটা রিড আউট করো, কি লেখা আছে পড়ো। ফ্র্যাঙ্কউডের বই দেখে দেখে এত নাম্বার এক্সারসাইজ 22.1 এ আছে, কোশ্চেনটা আগে পড়ো, সবাই শুনি, তারপর সেটাকে আমরা সলিউশন করবো। বলে না স্যার আমি আজকে পারবো না। কেন পারবো না? কেন না স্যার আমি আজকে পড়তে পারবো না, শেষ, মুখের উপর বলে দিল। অনেক স্টুডেন্ট কিন্তু এমন আছে, আমি তাই বলে কটাক্ষ করছি না, আমি জাস্ট নর্মাল যে সিনারিও আছে সেটা উপস্থাপন করার চেষ্টা করছি। তো এরকম অনেক সময় হয়। তো এখন সে কোশ্চেনটা পড়তে পারবে না, ঠিক আছে, তো এটা নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট হিসেবে কনসিডার করলাম, কারণ এটা আমাদের প্রাত্যহিক জীবনের অংশ। আমার মুড নেই, আমার মানসিক চিন্তা ভাবনা অন্য জায়গায় ডাইভার্ট হয়ে গিয়েছে, সেই জন্য আমি কি করতে চাচ্ছি না, এই কোশ্চেন আনসারটা আজকে আমি পড়তে চাচ্ছি না। ঠিক আছে, যেদিন আমার মুড হবে, যেদিন আমি আবার ইনথুসিয়াস্টিক হব বা ইনথুসিয়াজম আমার বেড়ে যাবে, যেদিন আমার উদ্যমতা বেড়ে যাবে, যেদিন আমার কনফিডেন্স বেড়ে যাবে, সেদিন থেকে হয়তো আমি আবার রেগুলার পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো ওই হিসাবে এটাকে বলছি নন ফাইন্যান্সিয়াল ডিফারেন্স। যতক্ষণ পর্যন্ত না আমি কোনো কিছুর তাৎক্ষণিক মূল্য পরিশোধ করছি, ততক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে কি নন ফাইন্যান্সিয়াল ইভেন্টস থাকে। যখনই আমি তাৎক্ষণিক মূল্য পরিশোধ করে দিব, তখনই সেটা ফাইন্যান্সিয়াল ইভেন্টসে কনসিডার করবে। তো অনেক কথা বলা হলো, হয়তো কখনো অনেক দ্রুত কথা বলেছি, কখনো আস্তে কথা বলছি। তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমাকে। তো অন এ নার্সেল বা ইন এ নার্সেল আমরা নেই ভেজাল নাকি? আচ্ছা যাই হোক, বাদ দিন। ইন এ নার্সেল আমরা বলতে পারি যে সকল ফাইন্যান্সিয়াল ইভেন্টস গুলো আছে, সেই ফাইন্যান্সিয়াল ইভেন্টস আর কল্ড ট্রানজাকশনস। ট্রানজাকশনের বাংলা ছিল গিয়ে লেনদেন, এবং এই ট্রানজাকশন কখন কাজে লাগবে? যখন আমরা জার্নাল করতে যাবো। জার্নাল ইজ দ্য প্রাইমারি বুক অফ এন অ্যাকাউন্টিং, দ্যাট ইজ অ্যাকাউন্টিং এর যখনই আমরা প্রাইমারি বুক করতে যাবো, তখনই আমাদের ট্রানজাকশনের দরকার হবে, এবং সেই ট্রানজাকশন গুলো অবশ্যই কি হতে হবে? ফাইন্যান্সিয়াল ইভেন্টস হতে হবে। এটা হচ্ছে গিয়ে কত টাকা দিয়ে? 3500 টাকা দিয়ে। তো আমি এই যে বইটা কিনেছি, সেটা অবশ্যই আমি অর্থের মূল্য পরিশোধ করে দিয়েছি, তাহলে কি এটাকে ইভেন্টস হয় কিনা, অথবা এটা ট্রানজাকশন কিনা, এটা আপনাদেরকেই মূল্যায়ন করতে হবে। নাম্বার 6, আই সোল্ড অন ক্রেডিট বিডিটি 1344 অনলি। অন ক্রেডিট বলতে বোঝানো হচ্ছে ধারে বিক্রয়, দ্যাট ইজ আমি একটা পণ্য বা একটা সেবা প্রদান করে ফেলেছি ক্রেতাকে, অথচ আমি সেটার প্রাপ্য মূল্য এখনো অর্জন করতে পারিনি। তো সেই পার্সপেক্টিভ থেকে এটা কি ইভেন্টস হবে না ট্রানজাকশন হবে, সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। নাম্বার 7, আই বট ইমোটিকন $1.50 অনলি, দ্যাট ইজ ওই ফেসবুকে যে কাস্টমাইজ ইমোটিকন দেওয়া থাকে, সেটা ব্যবহার করতে করতে আমরা অনেকেই বোর হয়ে যাই। তো তখন আমাদের নতুন কোনো ইমোটিকনের দরকার হয়। তখন দেখা যায় যে হয়তো বা আমাদের অনেক বেশি অফার দেওয়া থাকে ফেসবুকে বা অন্য কোনো প্লেসে বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে, তো আমরা সেটাকে কি করছি? কিনে ফেলছি। তো এটা কি ট্রানজাকশন অথবা ইভেন্ট বলা যায় কিনা, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে।
নাম্বার 8, I had $5 on my FB marketplace. FB marketplace তো বর্তমানে বিশাল জনপ্রিয় হয়ে গিয়েছে, তো সেটার মাধ্যমে অনেকে টাকা আর্ন করে থাকে, ঠিক আছে। তো এখানে যে FB মার্কেটপ্লেসের যে $5 ইনকামের কথা বলা আছে বা আর্নের কথা বলা আছে, সেটা কি ইভেন্টস হবে না ট্রানজাকশনস হবে, সেটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমি জাস্ট স্যাম্পল হিসেবে হিন্ট দিয়ে যাচ্ছি, কিন্তু কাজগুলো বা এক্সারসাইজগুলো আপনাদেরকেই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের মস্তিষ্ক না খাটাবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা হোমওয়ার্ক বা এক্সারসাইজ ওয়ার্ক না করবেন, আপনারা বুঝতে পারবেন না যে ব্যাপারগুলো বা ইনসিডেন্টগুলো কি আসলে ইভেন্ট নাকি ট্রানজাকশন। নাম্বার 9, আই নেভার এক্সপোজ মাই হ্যাকিং হ্যাবিটস। দ্যাট ইজ এ হ্যাকিং করা ভালো, এটা যদিও বা আনএথিক্যাল একটা হ্যাবিট, হ্যাকিং করা ভালো, কারণ হ্যাকিং করার জন্য অনেক ইউনিকোড জানতে হয়, অনেক HTML জানতে হয়, বিভিন্ন ভেরিফাইড যে IT সেক্টর যে কোডগুলো আছে সেগুলো আপনাদেরকে জানতে হয়। তো অনেকেই দেখা যায় হ্যাকিং করেছে, কিন্তু তার যে হ্যাকিং হ্যাবিটটা আছে সে কার সামনে এক্সপোজ করতে পারেন। সো এটা আমি একটা নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট করেছি ঠিকই, কিন্তু এটার অ্যান্সারটা অবশ্যই পজিটিভ হবে। হ্যাঁ, তো এখানে যে লেখা আছে যে আই নেভার এক্সপোজ মাই হ্যাকিং হ্যাবিটস, এটা কি আসলে কি অর্থের মূল্যে বিবেচিত কিনা সেটা আপনাদেরকে খুঁজে বের করে সেটা আপনাদেরকে লিখতে হবে যে whether it is transactions or not. নাম্বার 10, এখানে লেখা আছে কি আই গট $2.50 বোনাস টুডে। দ্যাট ইজ অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ওই যে আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখি যে বিটকয়েনের মাধ্যমে অর্জন করুন, অথবা ক্যান্ডি ক্রাশ খেলার মাধ্যমে আজকে আপনি এত টাকা অর্জন করুন, অথবা পে ক্লিকের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে আপনি অর্জন করুন। আরও অনেক ধরনের পজিটিভ এবং নেগেটিভ ওয়েবসাইট রয়েছে। হ্যাঁ, কোন জায়গা থেকে ভালো আর্ন করা যায় বা কোন জায়গা থেকে খারাপ আর্ন করা যায় সেটা আমি বলবো না, কোন ওয়েবসাইটগুলো ভালো কোনগুলো মন্দ সেটা বলবো না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি অনলাইনে যে কোনো একটা ওয়েবসাইট থেকে এত টাকা বোনাস পেয়েছেন, তো সেটা কি আসলে কি ট্রানজাকশন হবে নাকি ইভেন্ট হবে, সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। দ্যাট ইজ আপনাকে চিন্তা করে লিখতে হবে যে হুইচ আর ট্রানজাকশনস অ্যান্ড হুইচ আর ইভেন্টস। তো এখানে যে 10টা এক্সাম্পল দেওয়া আছে, এই 10টা এক্সাম্পল বেছে বেছে দেওয়া হয়েছে আপনাদের কাছে পড়াশোনার দায়ভারটা কমানোর জন্য। আমি চাচ্ছি যে আপনারা অ্যাকাউন্টিং শিখেন, তবে সেটা মজার মাধ্যমে একটু রিয়েল পার্সপেক্টিভ বা একটু রিয়েল যে সিচুয়েশন আছে সেইগুলো উপলব্ধি করে সেটার মাধ্যমে শিখেন। একটু যদি রিয়েল লাইফের সাথে অ্যাকাউন্টিংকে কানেক্ট করা যায়, দ্যাট ইজ পড়াশোনা আপনাদের কাছে আরও বেশি উপযুক্ত মনে হবে এবং সেটা আরও বেশি মজার মনে হবে। তো সেই হিসাবে আমি এই 10টা এক্সাম্পল চুজ করে দিয়েছি। তো আপনাদের নিজেদেরকে এটাকে ওয়ার্কআউট করতে হবে। মনে করেন আপনি ফেসবুক স্ক্রল করছেন বা হোয়াটসঅ্যাপ বা উইকিপিডিয়া স্ক্রল করছেন, মনে হলো যে আমি এটা একটু সলভ করে বসে বসে, তো সাথে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। তো আপনাদেরকে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল অনুযায়ী পুরো কোশ্চেনটাকে তুলতে হবে না, জাস্ট অ্যান্সারগুলো লিখলেই হবে যে হুইচ আর ট্রানজাকশনস অ্যান্ড হুইচ আর ইভেন্টস। যেহেতু আমার এটা প্রথম ক্লাস, তো সেহেতু আমি আজকে এখানেই পজ করতে যাচ্ছি। বেসিক জিনিস জানিয়েছি, নেক্সট ক্লাসে হয়তো আমরা শিখবো যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, দ্যাট ইজ অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। হ্যাঁ, এবং আমাদের যে অ্যাকাউন্টিং এ ইনভেন্টর কে ছিল, অ্যাকাউন্টিং এর ফার্স্ট বুক নেম কি ছিল, এবং আরো অনেক কিছু ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো। তো আজকে বেসিক ক্লাসে যেহেতু আমি ট্রানজাকশন নিয়ে আলোচনা করছি, দ্যাট ইজ এটা হচ্ছে গিয়ে প্রাইমারি বুক যে জার্নাল আছে সেটা শেখার প্রথম ধাপ। হ্যাঁ, তো ওই হিসাবে আমি আজকে এই লেকচারটা প্রোভাইড করেছি। আপনাদেরকে যদি ভালো লাগে এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যে এরকম না যে আপনারা লেকচারটা দেখবেন, শুনবেন, লাইক কমেন্ট শেয়ার না করে চলে যাবেন। দ্যাট ইজ ভালো লাগলো একটু দেখলাম, ঘুরে ফিরে চলে গেলাম। অবশ্যই আপনারা 1-2টা এক্সাম্পল হলেও আপনাদেরকে ট্রাই করে কমেন্ট সেকশনে জানাতে হবে যে কোনগুলো ট্রানজাকশন এবং কোনগুলো ইভেন্ট। আপনার যদি মনে হয় এতগুলো আমি করতে পারবো না, মাত্র ফার্স্টের 1 নাম্বারটার অ্যান্সার জানে, হ্যাঁ, ওয়েল অ্যান্ড গুড, সেটাও অ্যাপ্রিসিয়েটেবল। তবে আপনাকে অবশ্যই অনলাইনে যদি আপনি থাকেন, আপনাকে পজিটিভ রেসপন্স শো করতে হবে। ইটস এ গ্রেট ভার্চু অর গ্রেট ম্যানার অফ দ্য ফলোয়িং রেসপন্ডেন্স। ওকে, সো আপনি যদি ভালো রেসপন্ডার হয়ে থাকেন, আপনি যদি ভালো প্রতিক্রিয়াকারক হয়ে থাকেন, অবশ্যই আপনাকে 1-2টা এক্সাম্পলের হলেও আপনাকে সেটা কমেন্ট করে জানাতে হবে।